हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल লার্ন টু ফ্লাই। আজকে শুরু করছি ক্লাস 10-এর চ্যাপ্টার 3, যার নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো তার মধ্যে দুটো পার্ট আছে, বংশগতি আর কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো আমরা প্রথম পার্টটা বংশগতি সম্বন্ধে আজকে থেকে দেখে নেব। এর আগে দুটো চ্যাপ্টার আমরা এই চ্যানেলে কভার করে নিয়েছি, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2। তোমরা চাইলে ক্লাস 10-এর যে প্লেলিস্টটা আছে এই চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা পরপর চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 দেখে নিতে পারো। আশা করব ওই চ্যাপ্টারগুলো ভালো লেগেছে আর এটাও তোমাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো বংশগতি কি সেই সম্বন্ধে আমরা একটু ইন্ট্রোডাকশন দেব। এবার বংশগতি বলতে আমরা বুঝি যে পিতামাতার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তার সন্তান সন্ততির মধ্যে চলে যায়। এবার কিভাবে যায় সেইটা আবিষ্কার যিনি করেছিলেন, বা কি যে জিনিসটা যায়, বৈশিষ্ট্যগুলো যায়, তাকে আমরা বলি কিন্তু বংশগতি। আর কিভাবে যায়, কতটা যায়, এটা আবিষ্কার করেছিলেন আমাদের জিন তত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল। তো 1866 যে সালটা লেখা আছে, এটা কিন্তু ওনার বার্থডে নয়, এটা হচ্ছে ওনার যেদিন উনি এই পেপারটা বা ওনার যে রিসার্চটা উনি সাবমিট করেছিলেন ওনার সময়। তো 1866 সালে উনি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন তার রেজাল্টটা উনি সাবমিট করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 1866 সালে জমা করলেও সেই সময়ের বিজ্ঞানীরা এটাকে বুঝে উঠতে পারেননি। তো 1900 সাল, মানে 66 থেকে এত বছর চলে গিয়ে 1900 সালে বিজ্ঞানী দ্য ভ্রিস, বিজ্ঞানী সেরম্যাক এবং বিজ্ঞানী কোরেন্স, এই তিনটে লোক মিলে কি করলেন, এই যে উনি সূত্রগুলো রেখে গেছিলেন এগুলো সম্বন্ধে তারা পরীক্ষা নিরীক্ষা যাচাই করলেন এবং যাচাই করে পেলেন যে 1866 সালে উনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো কিন্তু সমস্তই সঠিক এবং তথ্যগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে কোন তিন বিজ্ঞানী এটা করেছিলেন 1900 সালে? দ্য ভ্রিস, বিজ্ঞানী সেরম্যাক, বিজ্ঞানী কোরেন্স। তাহলে তোমরা এটা বুঝলে। যদি চাও ভিডিওটা আবার রিমাইন্ড করে নোটসটা নিয়ে নিতে পারো। তো এইভাবে আমাদের বংশগতির যে চ্যাপ্টার বা অংশটা সেটা কিন্তু শুরু হয়েছিল। এই বংশগতির মাধ্যমে বিজ্ঞানী জোহান দেখিয়েছিলেন যে কিভাবে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো বলতে কি, যে নাকের চোখের গড়ন, চুলের রং, ঠোঁটের গড়ন, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা এক জীব থেকে আরেক জীবে, মানে জনিত জীব থেকে অপত্য জীবে কিভাবে যায় সেটাই কিন্তু উনি দেখাতে চেয়েছিলেন। তো আশা করি তোমরা এটা ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে আসব বংশগতি সম্পর্কিত কয়েকটা সংজ্ঞাতে। আমরা যদি বংশগতি চ্যাপ্টারটা পড়তে চাই তাহলে আমাদের বেশ কিছু জিনিস সম্বন্ধে, নতুন নতুন শব্দ সম্বন্ধে কিন্তু আমাদের জানতে ওয়াকিবহাল হতে হবে। তো সেখানেই আমরা এটা শুরু করছি। তো প্রথমে জেনে নেব যেখানে যে অ্যালিল কাকে বলছে। যে তোমরা ক্রোমোজোম সম্বন্ধে সেকেন্ড চ্যাপ্টারে পড়েছো যে ক্রোমোজোম কাকে বলে। এবার ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে বৈশিষ্ট্যগুলো থাকে তাকে কিন্তু বলছে অ্যালিল। এবার বলছে সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে। তাহলে সমসংস্থ ক্রোমোজোম কি, তোমরা চ্যাপ্টার 2-তে পড়েছো যে দুটো একই রকমের দেখতে জিন ক্রোমোজোমকে সমসংস্থ ক্রোমোজোম বলে। তাহলে ওদের নির্দিষ্ট জায়গাও আছে, সেই জায়গায় এক এক যে জিনের অংশ তাকে কিন্তু আমরা বলছি কি অ্যালিল বলছি, ঠিক আছে। যেমন এরা জোড়ায় জোড়ায় থাকে, যেমন লম্বা বা বেঁটে, সাদা বা কালো, এই যে জোড়গুলো এদেরকে বিপরীত বৈশিষ্ট্য বলে, ঠিক আছে। আর এই প্রত্যেকটাকে কি বলবে? অ্যালিল। মানে সাদাটা একটা অ্যালিল, কালোটা একটা অ্যালিল। মানে গায়ের রং ফর্সা হবে না গায়ের রং কালো হবে। তাহলে সাদা একটা অ্যালিল যেটা একটা ক্রোমোজোমে থাকবে, আর কালো আরেকটা অ্যালিল যেটা আরেকটা ক্রোমোজোমে থাকবে। এরপরে আসছে প্রকট ও প্রচ্ছন্ন। এবার
একটা জীবের দেহে দুটোই তো ক্রোমোজোম আছে, দুটোই সমসংস্থ। তো এবার একটার মধ্যে ধরো সাদা আছে, একটার মধ্যে ধরো কালো আছে। তো কথাটা হচ্ছে যে কোষের মধ্যে তো ক্রোমোজোম আছে, তার মধ্যে তো এই বৈশিষ্ট্যটা আছে, কিন্তু ওভারঅল বাইরে থেকে চেহারাটা সাদা হবে না কালো হবে না দুটোর সংমিশ্রণ হবে। তাহলে এই যে সমস্যাটা, এইটা সমাধান করে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানে এই সাদা কালো বা লম্বা বেটে এদের মধ্যে একটা জীবে যে কোনো একটা বৈশিষ্ট্যই কিন্তু কাজ করে, নয় জীবটা লম্বা হবে নয় জীবটা বেটে হবে। বলবে মাঝামাঝি কি হবে না, মাঝামাঝি কিছু ক্ষেত্রে আছে, ইনকমপ্লিট ডমিনেন্স থাকে, সেটা আমরা আগে দেখব। কিন্তু আপাতত বলছে যে একটা বৈশিষ্ট্য যদি থাকে সে আবার অন্য বৈশিষ্ট্যকে কি করে, ঢেকে দেয়। একে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। মানে যে বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যকে ঢেকে দেয় তাকে আমরা বলছি প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে যে লুকিয়ে থাকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় না, সে সময় বুঝে যখন নির্দিষ্ট আরেকটা বৈশিষ্ট্যকে পায়, মানে তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে পায়, তাকে কিন্তু বাইরে আসতে দেখা যায়। আচ্ছা, এবারে হচ্ছে খাঁটি এবং সংকর জীব। ঠিক আছে, খাঁটি জীব আর সংকর জীব কাকে বলবে? যে যে জীবের মধ্যে দুটো বৈশিষ্ট্যই একসাথে আছে, মানে যার মধ্যে দুটো ক্রোমোজোমই ধরো লম্বার আছে বা দুটো ক্রোমোজোমই পেটের আছে, তাকে আমি কি বলবো? খাঁটি জীব বলবো। আর তাহলে অপর ক্ষেত্রে আমরা সংকর জীব কাকে বলবো? না যার মধ্যে ধরো দুটো বৈশিষ্ট্যই আছে, ধরো লম্বা জিনটাও আছে বেটের জিনটাও আছে, বা সাদার জিনটা কালোর জিনটা দুটোই আছে কিন্তু সে হয়তো সাদা হয়ে দেখা যাচ্ছে, এরম জীবেদের আমরা বলবো সংকর জীব। আচ্ছা, সংকরায়ন কাকে বলবো? সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হচ্ছে যেখানে দুটো চরিত্রের, মানে দুটো বিপরীত চরিত্রের বৈশিষ্ট্য সম্পন্ন যে জীবগুলো আছে তাদের মিলন ঘটানোকে বলছে। ধরো একটা খরগোশ আছে যার গায়ের লোম কালো, আর একটা খরগোশ আছে সাদা, তো এদের দুই জীবের সংমিশ্রণ ঘটানোর পদ্ধতিকেই আমরা বলছি সংকরায়ন। এরপর চলে আসছি সমসংকর বা হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস কাকে বলছে? না যে জীবের মধ্যে যেখানে জাইগোটের কোনো নির্দিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে যদি পরস্পর বিপরীত বৈশিষ্ট্যবাহী জিন বা অ্যালিল থাকে তখন তাকে কি বলছে? না হেট্রোজাইগাস বলছে। আচ্ছা, আর তাহলে হোমোজাইগাসটাকে কাকে বলছে? না দুটো একই ধরনের জিন যখন তার মধ্যে আছে, মানে যেটা আমরা বিশুদ্ধ আর সংকর জীব দেখলাম, মানে বিশুদ্ধকে তো আমরা এখানে বলছি ধরো হোমোজাইগাস, মানে তার মধ্যে দুটো অ্যালিলই নয় দীর্ঘর হবে বা খর্বর হবে। ঠিক আছে, তো এইটাকেই আমরা বলছি বিশুদ্ধ জীব। আচ্ছা, এখানে খর্বতে তোমরা দেখবে দুটো ক্যাপিটাল টি দেওয়া হয়েছে, কিন্তু এটা একটু ভুল হয়ে গেছে, এখানে হবে দুটো ছোট হাতের টি। ঠিক আছে, দুটো ছোট হাতের টি আমরা এখানে দেবো। তাহলে হোমোজাইগাস কি হচ্ছে? যার মধ্যে ধরো দুটো একই ধরনের জিন বা অ্যালিল থাকছে তাকে আমরা হোমোজাইগাস বলছি। আর হেটেরোজাইগাস কি বলবো? এটা টিটা স্মল হাতের হবে, মানে যার মধ্যে দুটোর সংমিশ্রণ থাকবে তাকে বলবো হেটেরোজাইগাস, বা এটা সংকর জীবও বলতে পারো। এরপরে আসছে ফেনোটাইপ আর জেনোটাইপ। তো ফেনোটাইপ কাকে বলবে? না যেখানে জীবের বৈশিষ্ট্যগুলো যেটা বাহ্যিক প্রকাশ ঘটে তাকে আমরা ফেনোটাইপ বলবো। ভিতরে সে ধরো দুটো জিন নিয়ে তৈরি হতেই পারে কিন্তু সে বাইরে থেকে দেখা যাচ্ছে সে লম্বা, এবার এখানেও দুটো জিন নিয়ে তৈরি, বাইরে থেকে সে লম্বা, আবার এখানে মিশ্রণ তাও সে লম্বা। তো ভিতরটা যাই হোক না কেন বাইরের যে প্রকাশটা বাহ্যিক প্রকাশকে আমরা বলবো ফেনোটাইপ। জেনোটাইপ কাকে বলবো? জিনের গঠন যেটা আছে তাকে আমরা কি বলবো? জেনোটাইপ। আচ্ছা, এরপরে আসছে জনু। জনু বলতে বা জেনারেশনকে বোঝানো হয়েছে, মানে দুটো জীবকে
কি বলবে, যেখানে জনিত জনু, যেমন প্যারেন্টাল জেনারেশন, যেমন তোমাদের বাবা মা, তোমরা তোমাদের বাবা মায়ের থেকে উৎপন্ন হয়েছে, তাই বাবা মাকে কি বলা হবে, প্যারেন্টাল জেনারেশন। আচ্ছা, তোমাদেরকে কি বলা হবে না, তোমাদেরকে বলা হবে অপত্য জনু, তোমরা যেখান থেকে এসছো। তাহলে তোমাদের দাদু ঠাকুমাকে কি বলা হবে, তারও প্যারেন্টাল জেনারেশন, কারণ সেখান থেকে বাবা এসছেন। তো এইভাবে আমরা জনুটা ডিসাইড করি। তাহলে দ্বিতীয় অপত্য জনুটা কে হবে না, প্রথম জনু থেকে যখন আবার নতুন জীব সৃষ্টি হবে তখন তাকে দ্বিতীয় বলা হবে, আর দ্বিতীয় থেকে যখন নতুন জীব তৈরি হবে তখন তাকে আমরা তৃতীয় বা তৃতীয় অপত্য জনু বলতে পারি। এরপরে আসছে লাস্ট হচ্ছে একশঙ্কর আর দ্বিশঙ্কর জন্ম। তো এখানে মেন্ডেল করেছিলেন কি, একটি মাত্র বৈশিষ্ট্যকে তিনি ব্যবহার করে সংকরায়ন ঘটিয়ে জনন সম্পন্ন করিয়েছিলেন, তাই সেটাকে বলা হচ্ছে একশঙ্কর জনন। আর অপরপক্ষে শুধু জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি নিজের পরীক্ষা চালিয়েছিলেন, তাই সেটাকে বলা হচ্ছে দ্বিশঙ্কর জনন। আচ্ছা, আপাতত এই অবধি আজকে আমরা ডিসাইড করলাম যে আমরা এইটাকে বারবার একটু পড়ে নেব। এইখানে বেশ কয়েকটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা আমাদের একটু ইম্পর্টেন্ট। এই শব্দগুলো বলতে পারো বংশগতি চ্যাপ্টারের ABCD, এগুলো না জানলে আগে আমরা এগিয়ে যেতে কিন্তু পারবো না। তো আপাতত ভিডিওটা ছোট রাখছি তোমাদের সুবিধার্থে, এরপরে আমরা আসবো একশঙ্কর জনন পরীক্ষাতে। ততক্ষণ যদি তোমাদের এটা ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিও। আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে কি করো, শেয়ার করে দিও, যাতে তারাও কিন্তু এখান থেকে উপকৃত হতে পারে। আশা করি তোমাদের দিনটা ভালো যাবে। থ্যাংক ইউ।